আজকের আলোচনার বিষয় হলো চীনের সাংস্কৃতিক বিপ্লব জিনিসটা কি, এটা নিয়ে আলোচনা। কিন্তু তার প্রাথমিক কিছু পটভূমি পরিচিতি করার নিয়ে গল্প শুরু করেছিলাম এভাবে যে জাতিসংঘের জন্ম ঘোষণা কবে হয়েছিল? 1942 সালের 1 জানুয়ারি। কেন? ওইটার সাথে বিশ্বযুদ্ধের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কি সম্পর্ক? এগুলো এক। আর দুই, এইটার সাথে চীনেরই বা সম্পর্ক কি? এই সূত্রটা ধরিয়ে দেওয়ার জন্য এখান থেকে শুরু করেছি গল্পটা, একটু পিছন থেকে। সেখান থেকে আমি বলেছি যে জাতিসংঘ বানানোর একটা ব্যাপার আছে। জাতিসংঘ বানানোর সময় দুটো পক্ষ হয়েছে। একটা পক্ষ হলো যেটাকে বলে যে বাংলায় বলি আমরা মিত্রপক্ষ, অ্যালাইড ফোর্সের বাংলা করেছি মিত্রপক্ষ। মিত্র মহেশিত ফ্রেন্ড আর কি, মিত্রপক্ষ। ইংরেজিতে অ্যালাইড ফোর্স, অ্যালি থেকে অ্যালাইড। এই মিত্রপক্ষ যারা বিজেত ছিল ফাইনালি সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, ইংল্যান্ড সহ অন্যেরা। আর এর উল্টা অক্ষশক্তি বলা হতো যাদেরকে, অ্যাক্সিস ফোর্স, তারাই ছিল হিটলার, মুসোলিনি, জাপান, এই তিনটা মূলত, আর কিছু খুচরা দেশ যারা তাদেরকে সাপোর্ট করেছিল। তাহলে এই যে লড়াইটা হয়েছিল, এই লড়াইয়ের বেলায় আমেরিকান প্রস্তাব ছিল জাতিসংঘ বলে এই যুদ্ধ শেষে একটা দেশ, একটা প্রতিষ্ঠান গঠন করব। সেই প্রতিষ্ঠান গঠন করে আমরা এবার যুদ্ধ কমানোর ব্যবস্থা করব। শেষ করতে পারবো না, উঠাই দিতে পারবো না যুদ্ধ যাতে না হয় দুনিয়ায়, কিন্তু যুদ্ধ কমায় তো দিতে পারবো। ফলে দেশে যেমন বিচার আচার থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হয়, ঠিক সেরকম আমরা ইন্টারন্যাশনাল একটা বিচার ব্যবস্থা, ইন্টারন্যাশনাল আইন কানুন মানে চলে এরকম একটা প্রতিষ্ঠান বানাবো, যেটার নাম হবে জাতিসংঘ। জাতিসংঘের আইডিয়াটা আমেরিকার মাথায় এসেছিল, রুজভেল্টের মাথায় এসেছিল, প্রেসিডেন্ট রুজভেল্টের মাথায়। এবং এটা ওদের অনেক পুরনো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে এই আইডিয়াটা আসার পিছনের কারণ, সেটা বলতে গিয়ে এবার আমেরিকান জন্ম কাহিনী দু চারটে বাক্যে বলতে হচ্ছে আর কি আসলে। সো যেটা বলছিলাম যে আমেরিকায় শুরু হয়েছিল কাদের সাথে কাদের যুদ্ধ, আমেরিকাও একটা স্বাধীনতা যুদ্ধ বলে, তো সেখানে কার সাথে কার যুদ্ধ আমি বলেছিলাম যে ওরা দুজনেই এথনিক পরিচয়, এথনিক জাতের দিক থেকে উভয়েই ছিল আসলে ব্রিটিশ। এটা আবার কেমন হলো? তো একই যদি এথনিক গোষ্ঠী হয় তাহলে মারামারি করলো কেন? মারামারি করলো এই জন্য, ওখানে ছিল যে বড়লোক ব্রিটিশটা, সেটা ছিল কলোনি দখলের সময়। ফলে বড় ব্রিটিশটা জাহাজ কিনে ব্যবসায় নামছিল, এটা একটা কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন একটা কোম্পানি। সেই কোম্পানি এইবার পাবের কথা বলেছিলাম, সেখানকার গ্রামে গরিব কৃষকরা বা বড়লোক কৃষকরা সন্ধ্যেবেলা কাজ কাম শেষ করে বাসায় ডিনার খেয়ে যেখানে বসে আড্ডা মারতো, দু এক পেগ মদ খেত, গল্প গুজব করতো, ওই জায়গাগুলোতে বলা হতো পাব। পাব মানে পাবলিক প্লেস থেকে পাব কথাটা সংক্ষেপে পিইউবি, পাব কথাটা আসছে। ওই পাবে নোটিশ টাঙা দিয়েছিল ওরা যে অমুক দিন অমুক জায়গা থেকে জাহাজ যাবে একটা, ওই জাহাজে যারা যারা যেতে রাজি হবে উইথ ফ্যামিলি তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে, এবং যেখানে নামাই দেওয়া হবে সেটা একটা দেশ, সেই দেশের নাম আমেরিকা। ওখানে গেলে তোমাদেরকে ফ্রি এত বিঘা করে জমি দেওয়া হবে, এত একর করে, এবং শুরুতে চাষের জন্য তোমাদেরকে অর্থ দেওয়া হবে। কিন্তু ফসল হলে পরে ফসলের এত ভাগ তোমরা এই যে যারা আমরা নিয়ে যাচ্ছি এই কোম্পানিকে দিয়ে দিবা তোমরা, আর তারা এইবার ওই দেশটা চালাইব। এই চুক্তিতে তুমি তাদের সাথে গেছিলা। পরবর্তীতে হলো যেটা, যে কষ্ট করছে তারা যারা, আর রাষ্ট্রটা দখল করে চালাচ্ছে যারা, তারা আর এক লোক। আর রেডিনিয়ান যারা লোকেরা ছিল তাদেরকে তো মারধর দিয়া আরো গভীর বন জঙ্গলের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভালো জমিগুলা তারা নিয়ে নিচ্ছে, তারা মানে এই যে যারা গরিব কৃষকদেরকে নিয়ে গেছিল, ব্রিটিশ গরিব কৃষক, তাদেরকে দেওয়া হয়েছে। আর এদের উপরে চান্দাবাজি করে পয়সা তুলে খাইতেছে যারা কলোনি মাস্টার, জাহাজ কোম্পানির মালিক, যারা এই ইনভেস্টমেন্টটা করেছিল। তো এই তাই জমতে জমতে যদি ধরি আমরা, এটা শুরু হয়েছিল প্রথম যেই দেশ তার দখল করেছিল সেই দেশের নাম ছিল এখনকার ভার্জিনিয়া স্টেট যেটাকে বলা হয়। সেইটা দখল হয়েছিল 1607 সালে। তাহলে আন্দাজ করতে পারেন কলোনির শুরু তার মানে তখন থেকে।
আর যুদ্ধ হচ্ছে, আমেরিকার স্বাধীনতার যুদ্ধ হচ্ছে 1776, মানে প্রায় 150 বছরেরও বেশি সময় পরে। গরিব কৃষকেরা এইবার কলোনি যারা জাহাজ কোম্পানির মালিক হয়ে ওদেরকে নিয়ে গেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে পুরো আমেরিকা দখল করতেছে। এইটাই হলো আমেরিকার স্বাধীনতার যুদ্ধ 1776 সালে। তাহলে কারা কারার বিরুদ্ধে? দুজনাই এথনিক জাত হিসেবে ব্রিটিশ, প্লাস ইতিমধ্যে আবার লেবারের শর্টেজ হয়েছে। এই শর্টেজ পূরণের জন্য আফ্রিকা থেকে কালো মানুষ যাদেরকে একেবারে দাস হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ইংল্যান্ডের থেকে যাদেরকে গরিব কৃষকের নিয়ে গেছিল এটা ঠিক দাস না, দাস হিসেবে নিয়ে যাওয়া হয় না, তারা স্বেচ্ছা যাইতেছে জমি দিবে, জমি পাবে বলে গরিব কৃষক। তো এই 3 টাইপের লোক গেছে, গিয়ে ফাইনালি যে যুদ্ধটা হয় 1776 সালে যে যুদ্ধটা, আমেরিকান স্বাধীনতার যুদ্ধ যেটা, সেখানে ফাইনালি দুটা পক্ষ হয়ে যায়। একটা হলো বড় লোক যারা জাহাজ কিনা ব্যবসা করতে গেছিল, যারা দাসদেরকে নিয়ে গেছিল, দাসেরা তাদের পক্ষে কাজ করে টাকা দিয়ে। আর যারা মূল ব্রিটিশবাসী স্বাধীনতা সংগ্রামী তাদের বিরুদ্ধে এই যুদ্ধটা হয়েছিল। এই আদারওয়াইজ এই সাদা মালিক যারা, তারা তো সংখ্যা এমন কোনো বেশি না, তারা ওই যদি কালোদেরকে পক্ষে না পেত তাহলে হতো না। তাহলে যে কথা থেকে শুরু করছিলাম, স্বাধীনতা যুদ্ধের সময় সেই জন্য স্বাধীনতা পেল ওই যারা লড়াকু কৃষক তারা, আর কালোদের অবস্থা হয়ে গেল দাস ছিল, দাসী থেকে গেল, তাদের স্বাধীনতা, তাদের কোনো নাগরিক অধিকার বলতে কিছুই থাকলো না। ফলে ন্যাচারালি আর একটা যুদ্ধ শুরু হলো। কবে? এই যুদ্ধটা শুরু হতে লাগছিল আরো 80 বছর। এই সময়টাকে বলা হয় 1680 থেকে 85, এই 5 বছর এটাকে বলা হয় আমেরিকান গৃহযুদ্ধের বছর। গৃহযুদ্ধ মানে আভ্যন্তরীণ যুদ্ধ লাগলো। এই যুদ্ধ 5 বছর চলার পরে এবার তখনকার ওই যে আগেকার যারা ব্রিটিশ থেকে আসা যারা লড়াকু স্বাধীনতা কামী, তারা বুঝলো যে এখন কম্প্রোমাইজ করা ছাড়া উপায় নাই, এই যুদ্ধ শেষ হবে না। ফলে তারা কম্প্রোমাইজ করে কালোদেরকে অন্তত কাগজ কলমে ইকুয়াল রাইট দেয়, নাগরিক হিসেবে স্বীকার করে নেয়। এটাই হলো আমেরিকান গৃহযুদ্ধ। 1780 হবে না, 1776 তো এটা, তার মানে 1800 হবে। এখান থেকে 80 বছর পরে প্রায় হবে। তবে এই গৃহযুদ্ধ 5 বছর ধরে চলছে। তাহলে যে কথা থেকে এই কথা ফিরলাম আমরা, এতে হয় কি, একে তো 76 সালে যুদ্ধ করতে গিয়ে ততদিনে তারা যে টাকা পয়সা জমাইছিল, এই জমানোর টাকা সব খরচ হয়েছে যুদ্ধে, অস্ত্র কিনতে, অস্ত্রের পিছনে, যুদ্ধের খরচ যোগাইতে। প্লাস 60 বছরের ভিতরে, 80 বছরের ভিতরে এই 1860 সালে গৃহযুদ্ধের কারণে আবার টাকা নস। এই থেকে ওদের একটা ধারণা যুদ্ধ খুব খারাপ জিনিস। কারণ দেখেন এই কালে আমাদের দেশের যুদ্ধ হলো টাকা দেয় কেউ, আমরা খালি ঋণ শোধ করতে থাকি। আর সেকালে তো টাকা দেওয়ার তো কেউ নাই, নিজের কামাই নিজের খরচ করে যুদ্ধ করতে হবে। ফলে এই কারণে আমেরিকানদের ভিতরে দুইটা বৈশিষ্ট্য আমেরিকানদের মধ্যে থেকে যায়। একটা হলো কলোনি করা খারাপ, যেহেতু তাদেরকেই কলোনি করে আনছিল তাদের জাহাজ কোম্পানির মালিকেরা। তো যে কলোনি করা খুব খারাপ জিনিস, সাধারণ মানুষের মনে ধারণাটা আছে। আর কাউকে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করলে পুঁজি লস, সম্পদ সঞ্চয় সব লস হয়ে যায়। এইটা দুইটা তারা মানছিল শেষ সময়। শিক্ষা বলতে পারেন একটা। এইটারই ইম্প্যাক্টে আমেরিকান কখনো কলোনি ছিল না। কোন আমেরিকায়? 76 সালের পরের আমেরিকা। মাঝে মধ্যে 2-4 বছরের জন্য ওরা ল্যাটিন আমেরিকাকে কোন কোন দেশ দখল করছে, করার পরে দেশের ভিতরে ওটার বিরুদ্ধে এত গালিমন্দ করছে না, যুদ্ধ করছে না, দখল করছে না, এখন তো তুই মরবি, তুই মরবি ওইখানে, আর তুই আমাদেরকে ডেকে নিয়ে যাবি ওখানে। তো এবার আস্তে আস্তে আমরা সব পুরো আমেরিকানবাসী আমরা এই যুদ্ধের জন্য নিজেও মরবো।
যারা এরকম যুদ্ধে যেত, দখল করতো, তাদেরকে বলতো ওরা যুদ্ধের সওদাগর, মৌতের সওদাগর, তারা মানুষ মেনে ব্যবসা করতে চায়। এরকম এত কঠিন ভাষাও ব্যবহার করতো তারা। মৌত মানে বুঝছেন হিন্দিতে যেটা মৌত বলি, মৃত্যু বলি, মৃত্যুর সওদাগর তোরা। এইরকম তর্ক শুরু হয়েছিল তারা, এবং তর্কটা দীর্ঘদিন ছিল। ফার্স্ট ওয়ার্ল্ড আর সেকেন্ড ওয়ার্ল্ড এর মাঝের সময়টা তুঙ্গে উঠছিল এটা, এই তর্কটা। এনিওয়ে, সো এইসব কারণে তারা যুদ্ধ যেতে চায় নাই। এই জন্যই তারা জাতিসংঘ গড়ার ব্যাপারে প্রধান উদ্যোক্তা। এই যুদ্ধের উদ্যোক্তারা শুরু হয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল 1914 সালে। দেখেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হচ্ছে হোল ইউরোপে, আমেরিকার এতে কিছুই না। কিন্তু আমেরিকায় জোড়া যাচ্ছে কেন এটার ভিতরে? ওর মাথায় ওই যে খেলছে যুদ্ধ বিরোধী মনোভাব। উল্টা বরং এই 1400 যখন যুদ্ধটা শুরু হয়, 14 থেকে 18 পর্যন্ত যুদ্ধটা চলে, 18তে এটা শেষ হয়, প্রথম বিশ্বযুদ্ধ। যখন যুদ্ধটা শেষ হয়, তখন ওরা একটা প্রস্তাব দেয় যে আসো আমরা একটা জাতিসংঘ টাইপের কিছু করি। ওটার নাম দিছিল ওরা লিগ অফ নেশন। লিগ অফ নেশনের জন্ম হয়েছিল 1920 সালে। 1920 এটা একটা আপোষ ছিল আসলে। ওখানেও যুদ্ধটা শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের সার কথা ছিল হিটলার তখন নেতা ছিল না, জার্মানির বিরুদ্ধে বাকি সবাই। মানে এটা আবার কেমন কথা? কেন যুদ্ধ? স্বার্থ কি? স্বার্থ হলো ওরাই, ওদের ভাষায় বললে, হ্যাভ আর হ্যাভ নট। যার সম্পদ আছে সম্পদ না, যার কলোনি আছে সে হলো হ্যাভ, কুতবার কি। আর যার কলোনি নাই, তুই হ্যাভ নট, তুই গরিব। তাহলে লেট কামার অফ ক্যাপিটালিজম হলো জার্মান। কাজেই তুমি হইলা হ্যাভ নট, আর আমরা বাকিরা পুরা দুনিয়াকে কলোনি বানাই নিচ্ছে, আর কেউ খালি নাই। ফলে তোমরা এসে যখন পারলা না, খুঁজে পাইলে না, তখন আমক লাগে, ঝগড়া লাগিয়েছ। এই থেকে ঝগড়াটা তখন পৃথিবীর নানান দেশের যে কলোনি দখলের যুদ্ধ ছিল, সেইটা এইবার এসে খোদ ইউরোপের ভিতরে ঢুকলো। যুদ্ধটা শুরু হয়ে গেল জার্মান ভার্সেস ইংল্যান্ড আর ফরাসি, মূলত এরকম একটা যুদ্ধ শুরু হলো। এটাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এইবার এই মধ্যস্থতার ছল করে আরো জাতিসংঘের ধারণা ঢোকানো যায় কিনা, এটা তখনও আমেরিকানরা করেছিল। এই সময় আমেরিকান প্রেসিডেন্ট ছিল উড্রো উইলসন। এই উড্রো উইলসন সেন্টার বলে, যেখানে আমাদের আলী রিয়াজ সব চাকরি করে, এখনকার কুগলম্যান যার থিঙ্ক ট্যাঙ্ক, ওটা এই নামে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, উড্রো উইলসন সেন্টার বলে। উড্রো উইলসন সেন্টার এই সময়কার প্রেসিডেন্ট ছিল দুইবারের। ওই প্রস্তাবটা দিয়েছিল। সেই থেকে 20 সালের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘের মানে লিগ অফ নেশন তৈরি হচ্ছিল এই চুক্তিতে, যে আমি তোমাদের যুদ্ধের সমর্থন, এই আপোষের সমর্থন করব। সমর্থনটা কি জন্য হয়েছিল আবার? এরা যারা যারা হেরে গেছিল জার্মানি, ব্রিটিশ আর ফরাসিরা চেপে ধরছিল, তোর যুদ্ধের খরচ দিতে হবে, তুই হার চাস, তোর জন্য যুদ্ধ লাগছে, এখন যুদ্ধের খরচ দিবি। এই দাবিটা সমর্থন করেছিল আমেরিকানরা, এই শর্তে যে দেখো তোমরা এই যে দাবিটা করতেছো, দাবি বাস্তবায়নে টাকাটা তুলতেও তো একটা প্রতিষ্ঠান লাগবে। এক কাজ করো, তাইলে একটা বই লিখি, বইয়ের চুক্তিপত্র আর কি, বই মানে চুক্তিপত্র। বইয়ের এক পাটে থাকবে তোমরা যেইভাবে ওর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবা, জার্মানির কাছ থেকে ওই কথা লেখা থাকবে। আর আরেক পাটে লেখা থাকবে লিগ অফ নেশন আমরা তৈরি করবো বলে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তোমাদের টাকা তুলে দেবে। সে আমেরিকানরা দেখলো এই সুযোগে আমার লিগ অফ নেশন তৈরি হয়ে যাবে, এই জন্য সে ওটাতে ইনভলভ হয়েছিল। আর অ্যাকচুয়ালি আমেরিকানদের ওর সময় রিয়েল ভূমিকা কি ছিল? ভূমিকাটা হলো, এই যে 14 সাল থেকে যখনই যুদ্ধে জড়াই গেল হোল ইউরোপ, এরা সবাই জমানো টাকা ভাঙিয়া খাইয়া দেউলিয়া। শুধু দেউলিয়া মানে হলো সেকালে সোনা রেখে ব্যাংকের টাকা ছাপতে হতো। বল্টে সোনা রেখে দিয়ে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টে 10 টাকার সোনা রাখলে পরে 10 টাকা ছাপানো যেত, এই নিয়ম চালু ছিল। এটা গোল্ড ব্যাক কারেন্সি বলা হয়।
এতে হলো কি, ব্যাংকগুলোকে পারমিশন দেওয়া হলো যে তোমরা সোনা না রেখেও টাকা ছাপাইতে পারবো, মানে হলো মুদ্রাস্ফীতি হয়ে গেল, টাকা ছাপায় চালাইতেছ সংসার। এই যখন অবস্থা হলো তখন ধার করার দরকার পড়লো। এখন ধারটা দিবে কে? ইউরোপে কেউ নাই, কেউ কাউকে ধার দিবে, সবার অবস্থা খারাপ। এই ধারের ব্যবসাটা করতে আসছিল আমেরিকানরা। এইটা নিয়ে আমেরিকার ভিতরে আবার ঝগড়া। একদল বলতে তুই আবার এই ঝগড়া, এই ধারের নামে ওখানে ধার দেওয়ার একটা ভালো জায়গা পাইছস, ব্যবসা করতে চাইতেছ। আর এইটা করতে গিয়ে যখন দুই পক্ষ ঝগড়া লাগতেছে, কোনো এক পক্ষকে টাকা ধার দিবি আর আরেক পক্ষ গিয়ে তোর জাহাজের মধ্যে যখন বোমা মারিয়ে দিবে, তখন কি করবি? তুই তো আস্তে আস্তে যুদ্ধ বিদ্ধে ঢুকে যাবি, পক্ষ হয়ে যাবি। কাজেই এই যে মৌতের সওদাগর হইতে যাস না। দেশ পুরা দুই ভাগ হয়ে গেল অবস্থা। প্রেসিডেন্ট মাঝখানে একটা পজিশন নিল। প্রেসিডেন্ট আস্তে আস্তে নিয়ম কড়া করতে লাগলো। শেষে কড়াটা এমন জায়গায় গেল, কোনো আমেরিকান জাহাজে করে কোনো মাল পৌঁছানো যাবে না। ওদের জাহাজ দিয়ে ওরা মাল নিয়ে যাবে, তুমি মাল বেচে টাকা নিবা। টাকা তো তখন দরকার নাই, সোনা, ক্যাশ সোনা দিয়ে মাল নিয়ে যাবে। এই চুক্তি করলো। এটাকে বলে ক্যাশ অ্যান্ড ক্যারি আইন। আমেরিকার এই সময়টা যদি আইনগুলোকে দেখেন আপনি, 1920 থেকে 1940 পর্যন্ত যেসব আইনগুলো আমেরিকানরা হয়েছে, তাই দেখলেই বুঝবেন আমেরিকান রোল কি ছিল। ক্যাশ ক্যারি আইন, এটা এইরকম একটা আইন। ক্যাশ ক্যারি আমরা 3টা ভার্সন আছে, 35, 37, 39, 3 বছরে, এই 3টা বছরে আলাদা আলাদা 3টে আইন হয়েছিল। প্রত্যেকবার আরো নতুন করে করা আরো কিছু শর্ত আরোপ করে দেওয়া। লাস্টে এমন হয়েছিল যে তুমি খালি যাইয়া মালটা ফেলবা, নগদ ডলার নিবা, রওনা কেটে পড়বো ওখান থেকে। আর আমেরিকান জাহাজ যাইতে পারবে না। কেন? আমেরিকান জাহাজ বোমা মেরে দিলে আমেরিকা এখন বাধ্য হয়ে যুদ্ধ চড়ে যাবে। প্রেসিডেন্ট এইভাবে পাশ কাটায়। আবার এটা একটা লোভনীয় জায়গা, এত বড় একটা ঘাতক। তো ওরা এই ব্যাংকের টাকা ধার দিত ওদেরকে। এই করতে করতে হোল ইউরোপ আমেরিকার আন্ডারে চলে গেছে, সব ঋণগ্রস্ত। ফলে এদেরকেই সাথে নেওয়ার অপেক্ষা করছিল আমেরিকা, তোরা কবে আমার দলে আসবি, এই আমার মিত্র বাহিনী বানাবো হিটলারের বিরুদ্ধে, তোরা মিত্র বাহিনীতে জয়েন করবি বাধ্য হইয়া। তোদের আর কোনো উপায় নেই, নাহলে হিটলার হাত দখল করে ফেলবে তোদেরকে। এই বলে মিত্র বাহিনী তৈরি হয়েছিল। এইটা হলো সেকেন্ড ওয়ার্ল্ডের দুই পক্ষ, অ্যালাইড ফোর্স আর অ্যাক্সিস ফোর্স। এই হলো মোটামুটি বলে দিলাম। আচ্ছা, ফাইনালি এইবার তাহলে এখন আসো, তাহলে এই সেকেন্ড অর্ডারের ভিতর দিয়ে এবার জাতিসংঘের জন্ম হচ্ছে কেন? তখন আমেরিকার হাতে তখন অনেক কন্ট্রোল, সে বাধ্য করলো যে জাতিসংঘ বানাইতে হবে। এখন সোভিয়েত ইউনিয়নের স্টালিন বলল যে আচ্ছা বানলাম ওস্তাদজি আপনার কথা, কিন্তু এখন বলেন, ধরেন আমি যুদ্ধে যেতে চাই না, বা আপনি ওখানে একটা সিদ্ধান্ত নিলেন আমার বিরুদ্ধে, আপনারা বাকি সব দেশ ফিরলে, তা আমার বিরুদ্ধে নিলে আমি জাতিসংঘ বানাবো কেন? এই প্রশ্নটা তুলে বসলো। তখন বাধ্য হয়ে আবার প্রস্তাবটাকে রিভাইজ করলো রুজভেল্ট। রিভাইজ প্রস্তাবটা দিল এই যে ঠিক আছে, একটা দিলে তো আপনি আসবেন আমার দলে নাকি, কি কোনো একটা দেশ যদি আপত্তি করে যে না এই বিষয়ে আলোচনা করা যাবে না, তাহলে ওটা বন্ধ। তাহলে জাতিসংঘ যেহেতু আপনার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, এমন ভাবে জাতিসংঘ বানানো হবে, কাজে নিশ্চয়ই আপনি এবার আসবেন আমার জাতিসংঘ মেম্বার হইতে। হয় এবার আসবে। এই হলো, এইটারই নাম হলো ভেটো পাওয়ার। তাহলে ভেটো মানে 5টা দেশকে বলা হলো বেসড অন কোন কোন 5টা দেশ যুদ্ধের দিক থেকে, যুদ্ধের সক্ষমতার দিক থেকে বড় শক্তিশালী। সেই 5টার একটা হলো রাশিয়া, মানে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, এই দুটো প্রথম 2টা। সাথে আসলো ব্রিটিশ আর ফ্রেঞ্চরা 4টা হলো। পঞ্চমটা কে? তাইলে পঞ্চমটাকে বলা হলো চীন ঢুকবে এখানে। আমেরিকানরা প্রস্তাব দিল চীনের নাম। একটা যুক্তি হলো যে এশিয়ার একটা দেশ হইতে হবে, প্লাস এশিয়াতে পুরানা কলোনি সম্রাট ছিল আসলে জাপানিজরা, জাপানকে তো খতম করছি, তাহলে এশিয়াতে একটা বিকল্প কিছু লাগে। প্লাস আমেরিকান একটা লোভ ছিল ভবিষ্যতের এশিয়া কেমন হবে, সেইটা সে চীনকে ঘিরে বাড়াবে, এই ছিল তার প্রস্তাব, মানে মনের খায়েশ। এই জন্য এই চীনকে বানানো হয়েছিল চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেক। অনেকে তাইওয়ানের সাথে তার নাম জুড়ে থাকা পাইবেন আপনি, চিয়াং কাইশেক, চিয়াং। এই হলো পরবর্তীকালে
আমাদের মাও সেতুং এর বিরোধী। এই চিয়াং কাইশেকে পরাজিত করে মাও বিপ্লবটা করে 1949 সালে, অর্থাৎ জাতিসংঘ তৈরি হচ্ছে 1945, ভেটো পাওয়ারওয়ালা মেম্বার হচ্ছে চায়না, আর এর ঠিক 4 থেকে 5 বছরের মধ্যে মাও সেতুং বিপ্লব করে ফেলাইতেছে। কিন্তু এই বিপ্লবে একটা দুর্ঘটনা সে করে। তৎক্ষণকার দিনে বিপ্লব, ওই যে তার গ্রাম দিয়ে শহর গেড়ে বিপ্লব, ওইটা ভাই এত কষ্ট করতে হয়েছে, এত পয়সা খরচ হয়েছে, এত টায়ার্ড তারা। 49 সালে গিয়ে সে আপোষ করে ফেলায় একটা, কি বলে, এই চিয়াং কাইশেক পালায় চলে যায় এখনকার যেটা তাইওয়ান, সেই তাইওয়ানকে সেই কালে ফরমোজা দ্বীপ বলতো। ফরমোজা, এটা ওর পুরান নাম। সব ফরমোজাতে পালায় যায় সে। এখন ফরমোজাতে পালাই গেলে মাও সেতুং ছেড়ে দিল কেন? বাকি পুরো চায়না তো তার হাতে এসে গেছে। ছেড়ে দিল একটা কারণ, সে টায়ার্ড, প্রচুর পয়সার সম্পদ নষ্ট হয়েছে। সবচেয়ে বড় কারণ ছিল অন্যটা, কি সেটা? জাতিসংঘ কেবল জন্ম হয়েছে 1945 সালে, রুজভেল্ট মারাও গেছে 45 সালে, 45 সালে আগস্টে। তার ভাইস প্রেসিডেন্ট হয়েছে আমাদের আচ্ছা একটু পরে মনে পড়বে আমার, বলতেছে। তার ভাইস প্রেসিডেন্ট হয়েছে, হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল তখন একটা কাজ করি, জাতিসংঘ কেবল জন্ম হয়েছে, তা আমরা এবার কোনো ঝগড়া যদি মিটসাট করে না দিতে পারি, তাহলে আমাদের মুরদ কি করলাম কেন? এরা গিয়ে তখন প্রস্তাব দেয় মাও সেতুংকে, যেটা কাজ করি, আপাতত যুদ্ধটা এখানে সমাপ্ত ঘোষণা করে দিই, পরে আপনারা দেমানি একটা মিলমিশ করে দিমনি, তোমরা আপাতত তাইওয়ান দখল মানে ফরমোজা দ্বীপ দখলটা বন্ধ রাখো। সে আর রাশিয়া মিলে চীনকে বাধ্য করে, মাও সেতুংকে বাধ্য করে, এটা বলা হয়। যদিও চীন এখন মনে করে যে এটা রাশিয়ার অন্য কৌশল ছিল, এবং রাশিয়ার সাপোর্ট না দিলে আমরা রাজি হইতাম না। চীন মনে করে এটা রাশিয়াকে ছেড়ে চলে যাবে আমরা, বিশাল বড় দেশ হিসেবে, এই জন্য আমাদেরকে দেওয়া হয় নাই। এনিওয়ে, কিন্তু তারা এই কথার ফেরে পড়ে ইয়েকে রেখে দিছিল। আর এতে যে সুবিধাটা চাইনিজ আমেরিকানরা নিয়ে নিল, পরবর্তীকালে হয়ে গেল, তাহলে ভেটো পাওয়ারটা কার হবে, তাইওয়ানের না চীনের? এই দেখেন কাণ্ডটা। মাও সেতুং এর চীন কি জাতিসংঘের মেম্বার হবে না হবে না? এখন প্রবলেম দুই দিকে। যদি সে আলাদা করে সদস্য হওয়ার জন্য অ্যাপ্লাই করে, তার মানে তাইওয়ান ভেটো পাওয়ারওয়ালা মেম্বার হয়েই গেল, ওটা তো পার্মানেন্ট হয়ে গেল, অধিকার দাবি নেই তাহলে চীনের, যদি সে আলাদা করে দাবি করে। আর যদি মেম্বারশিপের আশা ত্যাগ করে দিয়ে বসে থাকে যে না, আমি হলাম আসল চীন, হলে ভেটো পাওয়ারওয়ালা চীনের যে জাতিসংঘের সিটটা আছে ওটা আমাকে দিতে হবে, আমি আসল চীন। চীন পরের সিদ্ধান্তটা নেয়, ফলে সে বসে থাকে যে সে জাতিসংঘ মেম্বারই হবে না। মজা করে চিন্তা করে দেখেন, তাইওয়ানের মতন দেশ এই 49 সাল থেকে ভেটো পাওয়ারওয়ালা জাতিসংঘের মেম্বার হয়েছিল কতদিন? 1971, যখন আমরা যুদ্ধে ছিলাম। সেটা আর এক কাহিনী, ওই গল্পে এখন যাব না, ঘটনা অন্যদিকে চলে যাবে বলে। কিন্তু 71 সালে যেটা আদায় করেছিল ওরা আমেরিকানদের কাছ থেকে, যে মাওয়ের চীনটাই আসল চীন, ফলে তাইওয়ান এখনো চীনের অংশ ফর্মালি, এবং তাইওয়ান নিজে এই জন্য জাতিসংঘের কাছে অ্যাপ্লাই করবে আলাদা দেশ হিসেবে, এটাও বন্ধ হয়ে গেছে। কারণ জাতিসংঘ বলেছে যে আসল চীন, আসল দাবিদার যাকে লোকটা চীন, ভেটো পাওয়ারওয়ালা চীন যেটা, সেটাই মাও সেতুং চীন। সো এইটা যখন জাতিসংঘে লেখা হয়ে গেছে, ফলে এখন তো আর আপনি তাইওয়ানকে একই সাথে পাল্টা দেশ হিসেবে আলাদা একটা দেশ হিসেবে স্বীকৃতি দিতে পারছেন না, যে কারণে এখনো তাইওয়ান জাতিসংঘের মেম্বার নয়। পরিষ্কার করে খেয়াল রাখবেন আপনারা। এবং সাথে চায়নারা আরেকটা পররাষ্ট্রনীতি ফলো করে, যে কোনো দেশের সাথে যখন চুক্তি করে, পরস্পরকে স্বীকৃতি দেয়, তখন আরেকটা শব্দ নিচে ক্লজ লিখে নেয়, তাইওয়ান চীনের অংশ, এটা আপনি স্বীকার করতেছেন। যে স্বীকার করবে না তার সাথে সে কূটনৈতিক সম্পর্কই করবে না।
এটা হচ্ছে চীনের ফরেন পলিসি। অর্থাৎ আমেরিকাও স্বীকার করে নিয়েছে তাইওয়ান হলো চীনের অংশ। যতগুলো দেশের দুনিয়া চীনের সাথে পররাষ্ট্র বিষয়ক সম্পর্ক আছে, পারস্পরিক স্বীকৃতির সম্পর্ক আছে, তারা সবাই মনে করে, সবাই স্বীকার করে নিয়েছে লেখার সময় যে তারা তাইওয়ানকে চীনের অংশ মনে করে। ওকে, এই পার্ট গেল। এখন আমাদের মূল সাবজেক্টে যাই। সাংস্কৃতিক বিপ্লব করার দরকার পড়লো কেন তাহলে? এখন আসেন আসল জায়গাটায়। 49-এ বিপ্লব হচ্ছে মাওয়ের বিপ্লব। 10 বছর গেছে। 10 বছর যাওয়ার পরে এই জিনিসটার নাম হয়ে গেল তখন এই যে চীনের সাংস্কৃতিক বিপ্লব। এর সময়টাই হচ্ছে 1958। চীনের মাও সেতুং এর বিপ্লবের 10 বছর পরে ঘটনা এটা। তাহলে সাংস্কৃতিক বিপ্লব বলতে হলো কেন? আবার বিপ্লব কি? বিপ্লব করছেন 10 বছর আগে। একটাই খালি ঘামতি আছে, আপনাদেরকে ভেটো পাওয়ার মেম্বার দেওয়া হয় নাই। ওটা মাও সেতুং নিয়ে ঘুরতেছে, আর মাও সেতুং হলো আমেরিকানদের একটা দালাল। তো ওইটার একটা কিছু ব্যবস্থা হবে, তাই বলে আবার যুদ্ধে যেতে হচ্ছে কেন? সাংস্কৃতিক বিপ্লব, আবারও বিপ্লব কেন? এই হচ্ছে আসল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা হলো খুব সোজা, একদিক থেকে বলার দিক থেকে সহজ করে বললে, মাও সেতুং 10 বছর যখন চালালো চীনের অর্থনীতি, বিপ্লবী চীনের অর্থনীতি, কমিউনিস্ট চীনের অর্থনীতি, 10 বছরের পরে তার রিডিং হলো যে এই সমাজতন্ত্র দিয়া দেশের উৎপাদন বাড়তেছে না, যে সিরিয়াস প্রবলেম আছে তত্ত্বের মধ্যে। উৎপাদন বাড়ছে না, বিশেষ করে কৃষি উৎপাদন। অলরেডি তারা কৃষিতে কিন্তু এই যে আমাদের সমবায় ব্যবস্থা, এগুলো যা যা বলার ছিল এক্সপেরিমেন্ট সব করছে, কিন্তু উৎপাদন বাড়ছে না। দেন মাও সিদ্ধান্তে যায় এখান থেকে যে যেহেতু যাচ্ছে না, তাহলে আমাদের একটা অন্য পথ নিতে হবে। আমাদেরকে ওই স্টালিন আর সোভিয়েত ইউনিয়ন ফলো করলে হবে না, আমাদের একটা কায়দা লাগবে। এই কায়দাটার নাম আমার ভাষায় আমি বলি যে এটা হলো কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ক্যাপিটালিজম। অদ্ভুত কথা, কমিউনিস্ট পার্টি, একদিকে পার্টির নাম হচ্ছে কমিউনিস্ট, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে হবে, কিন্তু অর্থনীতিটা হবে ক্যাপিটালিজম। এটা স্ববিরোধী মনে হতে পারে, কিন্তু এইটাই ঘটেছিল। কেন এরকম নামটা হলো? সার কথাটা হলো, প্রোডাকশন বাড়াতে গেলে, প্রোডাকশন না বাড়ার পিছনে মূল কারণটা হলো আবার সেই মার্কসের কথা, অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল। অ্যাকুমুলেশন মানে সঞ্চিত হওয়া, সম্পদ হওয়া, অ্যাকুমুলেট করা। বাংলায় আমরা যেটাকে বলি পুঞ্জীভূত। এই পুঞ্জীভূত শব্দটারই আরেকটা অর্থ, রুট শব্দ হলো, আরেকটা না, রুট শব্দ হলো পুঁজি। পুঁজি আবার আপনার শরীরে ঘা হয় না, গায়ের ভিতরে পুঁজ হয় না, পুঁজ কি? পুঁজ হলো পুঞ্জীভূত, একটা জায়গায় কোনো জিনিস কনসেন্ট্রেট হয়ে গেছে, কনসেন্ট্রেটেড, ঘন হয়ে বসে গেছে। তাহলে একটা ক্ষতস্থানে, যে ক্ষতস্থানটা সারে নাই, ফলে অন্য জীবাণু ঢুকে গেছে, ফলে পুঁজ হয়েছে। এই যে পুঞ্জীভূত হওয়াটাকে আমরা বলি, পুঞ্জীভূত কথাটার ইংলিশটা হলো অ্যাকুমুলেশন। ওখান থেকে পুঁজ, পুঁজটা হলো কমপ্লিট নেগেটিভ শব্দ, আর পুঞ্জীভূত সম্পদটাকেই বলছি আমরা পুঁজি। ঠিক আছে? স্টালিনের সমাজতন্ত্রের সমস্যা হলো এখানে অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল খুব কম, পুঁজি সঞ্চিত হচ্ছে না, বিনিয়োগ সঞ্চিত পুঁজির পরিমাণ খুব কম। আর নতুন করে কোনো উৎপাদন ব্যবস্থা শুরু করতে গেলে লাগবে বিনিয়োগ। পুরনো আগে যে ব্যবসা করতেন, সেই ব্যবসায় যদি এনাফ সারপ্লাস না তৈরি হয়, পুঞ্জীভূত পুঁজি না তৈরি হয়, এই পুঁজিটাই নয়া নাম নিয়ে বিনিয়োগ হিসেবে হাজির হয়। ওই অর্থ দিয়ে তখন আপনি একটা আরেকটা কারখানা করলেন। তাহলে আপনার অ্যাকুমুলেশন যদি কম হয়, পুঁজির অ্যাকুমুলেশন সারপ্লাস যদি কম হয়, তাহলে আপনি নতুন কারখানা খুলতে পারেন না। সো মাও আবিষ্কার করে যে মূল প্রবলেমটা এই জায়গাটায়।
এটা সাপোর্টে লেনিনের একটা বক্তব্য আছে, বক্তব্যটা পাবেন ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া বইয়ের মধ্যে। লেনিন বলতেছে ছেঁচড়ায় চলা ক্যাপিটালিজম খুব খারাপ। কথা খেয়াল করে, ছেঁচড়ায় চলা মানে ক্যাপিটালিজম ছেঁচড়ায় চলে কেন? উদাহরণ হলো আমাদের এখানকার নেহেরুর ক্যাপিটালিজমটা ছেঁচড়ায় চলা ক্যাপিটালিজম হয়েছিল। কেন ছেঁচড়ায় চলা ক্যাপিটালিজম বলছি? ছেঁচড়ায় চলা ক্যাপিটালিজম আর ক্যাপিটালের অ্যাকুমুলেশন, সঞ্চয় হওয়াটা খুব রেটটা খুবই কম। একই কথা, যখনই আপনার পুঁজির সংকট থাকবে আর আপনি একটা সোকল সোশ্যালিস্ট ইকোনমি ফলো করতেছেন, কিন্তু আপনার নাই ক্যাপিটাল, মানে কি? এর আবার আরেকটা মানে করে দিই, সঞ্চিত না হওয়ার আরেকটা মানে হলো আমরা প্রত্যেকেই কম বেশি কলোনিয়াল দেশ, এই 5টা ইউরোপের দেশ ছাড়া যারা কলোনি করছে। কলোনিয়াল দেশ মানেই হলো আপনার ওই 200 বছর ধরে আপনার ইকোনমির জন্য যা কিছু সারপ্লাস তৈরি করছে, জেনারেট করছে, এইটাকে তো আপনি নিয়ে চলে গেছেন যার যার দেশে। তাহলে প্রত্যেকটা ইকোনমি ন্যাচারালি নিজেই নিজের সারপ্লাস ভ্যালুটা তৈরি করে, বিনিয়োগের অর্থ সে নিজেই জমায়, অ্যাকুমুলেশন নিজেরই হয় অটোমেটিক। ক্লাসিক্যাল ইকোনমিক্স যেগুলোতে হয়েছে ইংল্যান্ড বা ব্রিটিশে, তাদের বেলায় কে পুঁজি দিছে? তাদের তো পুঁজি শর্টেজ হয় না, তাদের নিজেরাই করছে, তাদের নিজেদের অর্থনীতি এটা তৈরি করতে পারছে। তাহলে আমাদের বেলা অভাব হবে কেন? অভাব হবে এই জন্য যে আমাদের এখানে সারপ্লাস তৈরি হয়েছে, আর তারা যেহেতু এটা আমাদের দখল করার দেশ, ফলে এখান থেকে নিয়ে তাদের দেশে চলে গেছে। সো কলোনিয়াল সবচেয়ে বড় সমস্যা অ্যাকুমুলেশন না হওয়ার। সো বোধ সোভিয়েত ইউনিয়ন একই প্রবলেম পড়ছে, কিন্তু এইভাবে ঠেললে গুতরায় চলছে। এই জন্য লেনিনের ওই কথাটা ছেঁচড়ায় চলে, এটাকে সে বলছে একটা ক্যাপিটালিজম, একটা সমাজতন্ত্রের নামও তো ওটার তো একটা ক্যাপিটালিজম, স্টেট ক্যাপিটালিজম, এই তো তফাৎ। কিন্তু এটা ছেঁচড়া না, কারণ আমার কাছেও যথেষ্ট ক্যাপিটাল নাই। ফলে এই যে যথেষ্ট ক্যাপিটাল নাই, ফলে নতুন বিনিয়োগ নাই, এই প্রবলেমটা সলভ করা যায় নাই। এই জন্য একটা তত্ত্ব আছে লেনিনের, ওই বইয়ের মধ্যে পাবেন দেখবেন। লেনিন বলে ছেঁচড়ায় চলা ক্যাপিটালিজম সবচেয়ে কষ্টের হয় শ্রমিকের জন্য। এই জন্য এই পার্টটা যেভাবে হোক যত দ্রুত এটা পার হয়ে যাওয়া যাবে, তত শ্রমের মুক্তি ঘটবে। এই যে শ্রমের মুক্তির শব্দটা কার্ল মার্ক্সের শব্দ। গ্লোবালি শ্রমের মুক্তি না হলে পরে দুনিয়াতে কোথাও বিপ্লব বললে, আলটিমেট বিপ্লব বলতে কিছুই আসবে না। এটা কার্ল মার্ক্সের আরো কঠিন সত্যতা, যে শ্রম মুক্তি গ্লোবালি যদি শ্রম মুক্তি হইতে না হয়, তাহলে কারোই কোনো লাভ হবে না। সারা দুনিয়া জুড়ে শ্রমিকের এই কষ্ট করতে থাকবে, আর এই কষ্টটা এড়াইতে গেলে এইবার অ্যাকুমুলেশন হইতে হবে, ছেঁচানো ক্যাপিটালিজম হইতে হবে না। তাহলে এনাফ সঞ্চিত সম্পদ থাকতে হবে। এখন আসেন, তাহলে কলোনি যখন চলে গেছে 45 সালে, তখন আমি ক্যাপিটাল কোথা পাবো? আমি ফেলে যাওয়া ইন্ডিয়া, তার অংশ হলো বাংলাদেশ বা পাকিস্তান, তাহলে আমারও তো একই সমস্যা, ক্যাপিটাল নেই। তা আমি ক্যাপিটাল পাবো কোথায়? পাবো এখন। তখন সমস্যা আবার আরেক দিকে, সমস্যার আরেকটা দিক থাকে যেখানে সমাধান থাকে। ওইদিকে যারা লুটে নিয়ে গেছে তাদের আবার প্রবলেম হলো যে এত সম্পদ হচ্ছে যেটা বিনিয়োগ করা যাচ্ছে না, এত বিনিয়োগ খাওয়ার মতন তার দেশে আর অবস্থা নাই। এই বিনিয়োগের পাহাড় জমেছে আমেরিকায়, ব্রিটিশ দেশেও না, কারণ সে তো যুদ্ধে খরচ করে লাইছে। এই জন্য তো সে আমেরিকার কাছ থেকে টাকা ধার করছে, অর্থ ধার করছে। তার সমস্ত সম্পদ গিয়ে ফাইরেলে জমা হয়েছে আমেরিকার কোচরে। এই জন্য যুদ্ধের পরে আমেরিকা কেন কলোনি উচ্ছেদ করতে বললো সবাইকে? এই শর্ত দিয়েছিল কেন? কারণ হলো আমরা যখন ব্রিটিশদের আন্ডারে কলোনি, তখন ন্যাচারালি স্বাধীন ইন্ডিয়া বলে কিছু নাই। স্বাধীন ইন্ডিয়া কিছু নাই মানে স্বাধীন ইন্ডিয়া আমেরিকার কাছে গিয়ে লোন নিবে না, কারণ লোনের সিদ্ধান্ত সে তো স্বাধীন না, এই সিদ্ধান্ত সে নিতে পারবে না। তো এই সিদ্ধান্ত দিতে পারবে ব্রিটিশরা, আর ব্রিটিশরা তো এটা নেবে তার ইংল্যান্ডের জন্য, ইন্ডিয়ার জন্য নিবে না। তো তাহলে দুনিয়াব্যাপী আমেরিকার হাতে বিপুল সম্পদ জমেছে, কিন্তু এটা বিনিয়োগ করা, কাউকে যে ধার দিবে, লোন দিবে, লোনের খাতক নেই। সো আমেরিকা এই জন্য বলতেছে তোমরা কলোনি দখলদাররা কলোনি ছেড়ে যাও,
ছেড়ে গেলে পরে দেশগুলো স্বাধীন হবে। স্বাধীন দেশ হলে এইবার তার পুঁজির সংকট যেটা আছে এটা কাটানোর জন্য আমার কাছে আসবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। ক্লিয়ার? তাহলে আমেরিকানদের কলোনি উঠিয়ে দেওয়ার শর্তটা দিছিল এইটার কারণে। ওকে, এইটা তার মানে একই পুঁজির সংকট আসলে মাছ সংকট। মাছ উৎপাদন বাড়ছে না এই কারণে। এইটা রাশিয়া একভাবে না একভাবে চালাইছে। তার একটা সবচেয়ে বড় কারণ বলা হয়, তার সময় ওই যে শ্রমশিবির বলে একটা শব্দ ছিল, কেউ দোষ করছে ধরে নিয়ে গিয়ে শ্রমশিবির। শ্রমশিবির মানে কি? মানে আপনি মাং না একটা দাস, যেন খাইবেন খাইবেন পেট চুক্তি, আর যেখানে পাঠাবো অনেক কাজ করবেন, বেতন বেতন নাই। তাহলে এর যে সারপ্লাস তৈরি হবে, সারপ্লাস কোথায় যাইব? ওটা তো রাষ্ট্রের মালিক হবে। তাহলে এটা একটা ভালো ক্যাপিটাল জোগাড় করার একটা উপায়। শ্রমশিবির আর ভালো করে চালাইছেন আপনি। এই যে একটা দ্বীপ, যেটা এখন পরে ইউক্রেনের পাশের একটা দ্বীপ, পুরা ওই প্রদেশের সমস্ত লোককে ট্রেনে করে উঠায় নিয়ে গেছে। টাইম দিছিল আধা ঘন্টা। যে যে যাইতে চান, পলাইতে চান, ট্রেনে ওঠেন, অমুক জায়গায় ট্রেন দাঁড়ানো আছে। স্বামী একদিকে গেছে, স্ত্রী একদিকে গেছে, কারণ আগে গিয়ে ট্রেনে উঠতে হতো। এই ট্রেনে নিয়ে গিয়ে সাইবেরিয়াতে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে। কেন? তারা হিটলারকে সমর্থন করছিল আকার ইঙ্গিতে। এইটা খেলে অভিযোগ। এই জায়গাকার লোকগুলোকে শ্রমশিবিরে ঢুকানো হয়েছে, তাহলে আবার একটা ক্যাপিটাল হয়েছে। রাশিয়া এইসব ধানাই পানাই করে কাটাই দিছে, প্লাস মাঠের নিচের সম্পদ যা ছিল এগুলো তুলতে পারছে। এইসব দিয়ে রাশিয়ানটা পাড়ায় গেছে। মাসুদের কোনো উপায় ছিল না। সো মাসুদ সেই জন্য সিদ্ধান্ত নিচ্ছে আমাকে একটা ক্যাপিটালিজমের ভিতরে যেতে হবে পুঁজি সঞ্চয়ের জন্য। আর যেহেতু আমি কমিউনিস্ট পার্টির করে ফেলাইছি ক্ষমতা, তা মানাতে ক্ষমতা আমি ছাড়বো না। তাহলে আমার আন্ডারে একটা ক্যাপিটালিজম, এটা বিশেষ ধরনের জিনিস একটা। এইবার আসেন, তাহলে মাসুদুং যখন কমিউনিস্ট পার্টির আন্ডারে ক্যাপিটালিজম করতে যাইবে, এইটারই একটা নাম, মিথ্যা নাম দিল সাংস্কৃতিক বিপ্লব। কেন? মূল কারণ হলো যে কোনো কমিউনিস্ট পার্টির অলওয়েজ যে মূল সমস্যাটা হবে, মূল যে নেতা বা পার্টির যে মূল নীতি যদি বদলাইতে চায়, তাইলে পার্টির যে মূল নেতা, সেই নেতার আগের বক্তব্য আর এক ঘর বক্তব্যের মধ্যে মারামারি লেগে যাবে, পার্টিটা দুই ভাগ হয়ে যাবে। একদল হবে নেতার পুরান কথা নিয়ে বসে থাকবে, ওর ভিতরে তার স্বার্থ হচ্ছে মনে করবে, ওই বেসিসে আর একটা শ্রেণী সংগ্রাম বা আর একটা শ্রেণী স্বার্থ জড়াইছে। আর যারা নতুন কিছু করতে চায়, এই আর একটা শ্রেণী স্বার্থ হবে, ফলে দুইটার মধ্যে ঝগড়া লাগবে। এই ঝগড়ায় এইবার বিজয়ী করতে হবে মাসুদ যে নয়া তত্ত্বটা দিচ্ছে তাকে। তাহলে মাসুদকে কতটা খেয়াল করে দেখেন, ও এখন দেখছে এটা আমার পুরান তত্ত্ব আর নতুন তত্ত্বের মধ্যে ঝগড়া শুরু হবে এখন, পলিট ব্যুরো থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত। এই ঝগড়া মিটাবো কেমন করে? এইটাকে কাভার দেওয়ার জন্য তখন বলে যে একটা সাংস্কৃতিক বিপ্লব শুরু করতে হবে। কেন? পার্টি বুর্জো হয়ে গেছে, বুর্জো নেতাদেরকে ছাড়াই করতে হবে। তাহলে যেটা ছিল তার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ক্যাপিটালিজমের নতুন রাস্তা, অ্যাকুমুলেশন হচ্ছে না, সঞ্চয় বাড়ছে না, কাভার করার জন্য এইটাকে সে নাম দিয়ে বাইরে প্রকাশ্যে নাম দিল কালচারাল রেভলিউশন। কালচারাল এই জন্য যে যেহেতু বুর্জোয়া নেতাগুলা থেকে গেছে, এই জন্য মানে সোজা সে বলতে চাচ্ছে আমি এখন পুরা টপ টু বটম পার্টি ঝেড়ে সাজাবো নতুন করে, যারা আমার পক্ষে। আরো স্পেসিফিক বললে পথটা ছিল মজার আর কি, সুন্দর ভগ্ন মজার। আর্মিকে বললো তোমার কাজ কি, শুনো ভালো করে, মনোযোগ দিয়ে শোনো। মনে করো একটা বক্সিং এর রিং, আমরা বলি না রিং এর মধ্যে কুস্তি করতেছে, আর একটা রেফারি আছে, রিং এর মধ্যে 3টা লোক থাকবে আর বাকি সব পাশে থাকবে দর্শকেরা। তো তোমাদের কাজ হলো দর্শকের মতো রিং এর বাইরে বসে থাকবা। আর এই দুই পক্ষ যারা যারা সাংস্কৃতিক মানে না আর যারা মানে, এই ভিতরে দুইটা পক্ষ হবে। আমার ভাষায় যারা সংস্কৃতির বুর্জোয়া নেতৃত্বকে সরাইতে চায় না, থাকতে চায় যারা, তারা, আর আরেক দল থাকবে যারা উঠে বেলায় দিবে। তোমার কাজ হলো এই মারামারিটা ঘটায় জিতাইবা, যারা আগে ক্ষমতায় ছিল তাদেরকে হারিয়ে দিয়া বাকিদেরকে জিতাইবা, অর্থাৎ আমার পক্ষে যারা, ওরা যেন জিতে।
কিন্তু কেউ কেউ লড়াই ছেড়ে ভাগতে চাইবে, তুমি করবে ওকে আবার ধরে রিংয়ের মধ্যে উঠাই দিবা আর বলবা যুদ্ধ শেষ করতে হবে তোমাকে। তুমি যুদ্ধে পক্ষ নিবা না, কিন্তু কিন্তু কাউকে মাঠ ছেড়ে পালাইতেও দিবা না। এই এইভাবে কাজটা করে বিজয় করে আনবা যারা বিরোধী, যারা আমার পক্ষের লোক। কমিটি আমার পক্ষের লড়ার নতুন একটা কমিটি হবে, এই হবে কনক্লুশন। হচ্ছে আর্মির এই হল ডিরেকশন দিচ্ছে, কি জন্য দিচ্ছে, কেন দিচ্ছে, কিচ্ছু আর্মিকে জিজ্ঞেস করার কোনো রাইট নেই, আর তোমাদেরকে আজকে করতে হবে। এইবার এই লাইনটা যারা যারা ফলো করলো, আমাদের মতন দেশে এই লোকটার নাম হলো দেং জিয়াওপিং। তাহলে মাওয়ের এই নীতিটা ফলো করে যে লোকটা নয়া নেতা হচ্ছে, মাওয়ের উত্তরসূরি, এই হলো দেং। আর আমাদের এখানে মানে হয়ে গেল উল্টা। দেং কি করেছে তাহলে? দেং হলো পুঁজিবাদী লোক। আমাদের দেশে আমরা বুঝলাম জিনিসটাকে পুঁজিবাদ বনাম সাম্রাজ্যবাদের লড়াই। তাহলে মাও সেতুং, যেহেতু মাও সেতুং পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই তো ছাড়তে পারে না, নিশ্চিত তাহলে মাও সেতুং হিরো। কিন্তু মাও সেতুং যে দেংকে বানাচ্ছে, মানে নেক্সট মাও সেতুংটাই যে দেং, এটাও তার মাও নিজে বলতে পারতেছে না। কিন্তু রিয়েলি দেখা গেল এটা মা মারার পরে ওই যে চার কুচুক করে বলা হচ্ছে, ওর ভিতরে একটা আবার মায়ের বউ, যারা হলো যাদের সাথে আছে আবার দেং জিয়াওপিং, কেউ বুঝতেছে না যে আসলে দেং জিয়াওপিং মাই তৈরি করে দিয়ে যাচ্ছে। এখনো বিশ্বাস করে না। এই জন্য বাংলাদেশের চীনপন্থী কনস্পাইরার কনফিউজ, আসলে চীনে হয়েছে এটা কি, তো সাংস্কৃতিক জিনিসটা কি। চীন, কেউ বলতেছে চীন কর্পোরেট চলে গেছে, ওরা বলতেছে এটা দেং জিয়াওপিং এর জন্য হয়েছে, বুঝছো? মাও সেতুং থাকলে এটা হইতো না, এটা হচ্ছে তাদের ব্যাখ্যা। তাহলে আসলে ঘটনাটা হলো যে ওই যে ক্যাপিটাল অ্যাকুমুলেশন বাড়াতে হবে। ওকে, এর থার্ড একটা পার্ট আছে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাও যে ক্যাপিটালিজম করতে যাবে কংগ্রেস পার্টির নেতৃত্বে, এটা যতই কংগ্রেস পার্টির নেতৃত্বে করেন না কেন, ক্যাপিটাল লাগবে না। ওই ক্যাপিটাল কে দিবে আপনাকে? এইবার সে একটা ধান্দা করলেন, পাক্কা ধান্দা। আমেরিকার লগে একটা চুক্তি করলো, সে চুক্তি করবে, প্ল্যান করলো। তোমার ক্যাপিটাল আছে না, প্যাটের কেমন মোট আসো, বিনিয়োগ করার জায়গা পাচ্ছ না। আর এটা তো ক্যাপিটাল বা ক্যাপিটালিজমের আদি সংকটটা এইটাই। মাও সরি কার্ল মার্কসের ফর্মুলাতে মিথ্যা হয়ে যায় না। সারপ্লাস ভ্যালু নিয়ে এই যে তুমি চুরি করে নিয়ে যাচ্ছ, একসময় বিপদে পড়বা, এটা বিনিয়োগের জায়গা খুঁজে পাবে না, এই পেটের কামড়ে তুমি মরবা। এটা তো কার্ল মার্কসের কথা। তুমি একদিকে সারপ্লাস ভ্যালু জোগাড় করতেছো, যে লোকটা, যে শ্রমিকটা কারখানায় যা প্রোডাক্ট প্রডিউস করলো, ধরো যাক 100 টন জিনিস পাঠাইছো বাজারে, কিন্তু শ্রমিককে বেতন কম দিচ্ছ, মানে কি এই 100 টন জিনিস বিক্রি হবে না, কারণ তাকে তো তুমি 100 টন জিনিস কেনার জন্য তো বেতন পুরাটা তো দাও নাই। ফলে বাজারে অবিকৃত মাল পড়ে থাকবে, এবং এই অবিকৃত মাল তোমার কাছে দেখে মনে হবে যে তোমার মেলা প্রফিট হয়েছে, কিন্তু এটা প্রফিট না, এটা তোমার গলার কাটা। এইটাকে আবার ফিরে বিনিয়োগ যখন না করতে পারবো, তো দিনকে দিন ক্যাপিটালিজম ক্রেতা কমাবে। তাহলে সারপ্লাস বাড়ছে, ক্রেতা নাই, তুমি সারপ্লাস কি চিবাই খাইবা? 100 টাকা তোমার পকেটে যদি থাকে, 100 টাকায় যদি বিনিয়োগ না করতে পারো, 100 টাকার মূল্য কমে যাবে, 99 টাকা হয়ে যাবে। ক্যাপিটাল, এই হলো আরেক প্রবলেম। বিনিয়োগ না করতে পারলে ক্যাপিটালটা কমতে থাকবে। সো ক্যাপিটালিজমের আদি সংকট হচ্ছে ওর বিনিয়োগের বাজার খুঁজে পাওয়া, কারণ সেটা অর্থ মেরে দিয়েছে শ্রমিকের, সারপ্লাস ভ্যালুটা মারছে, ওইটা কাভার করা তার কোথাও, এটাকে কাভার করার কোনো উপায় তার হাতে নেই। এটাই হলো ক্যাপিটালিজমের আদি সংকট। কার্ল মার্কসের তত্ত্বের সার কথাটা হলো এটা, যে এ কখনোই এইটা মিটিয়ে দিতে পারবে না। কিন্তু এটা সমাধান কি, এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট কথা বলতে পারে না। থিওরিটিক্যাল কথা হলে এই যে সারপ্লাস ভ্যালুটা ফেরত দিতে হবে, কিন্তু কি করে, এর কোনো উপায় কার্ল মার্কসের কাছ থেকে আমরা পাইনি। আমরা পরে অনেক চেষ্টা করেছি, তার এই প্রথম চেষ্টাটা হলো স্ট্যালিনের সমাজতন্ত্রটা। তাও স্ট্যালিন আইন বলছি, এটা লেনিনের আইডিয়া না। লেনিন 6 বছর বেঁচে ছিল, এগুলো নিয়ে কি করবে তার বলার কিছু ছিল না। তাহলে অরিজিনাল প্রবলেমটা হচ্ছে যে আবার ওরাই বিনিয়োগের যে সমস্যা আছে, পেটের কামড়ে আছে, তাহলে আমেরিকা আমাকে বিনিয়োগ দিতে বাধ্য। ও তো মনে করে বাইরে বিনিয়োগের জ্বালায় মরছি, আমি একটা ওয়ার্ল্ড ব্যাংক IMF খুলছি, বিনিয়োগ ব্যবস্থাটা এটা খুব গুছায় একটা বানাবো বললে, কিন্তু বাজার তো পাই না।
তাইলে মাও সেতুং বলছে অসুবিধা না, যে তোমাকে আমি আমার দেশে ক্যাপিটাল ইনভেস্ট করার জন্য সুযোগ দিব। শুনতে হতে আমেরিকানরা লাফায় পড়ছে, তারা পাইছি তো একটা। চীনের মতন 140 কোটি, আজকে 140 কোটিতে এত হিউজ জনসংখ্যার দেশে আমাকে বিনিয়োগ করার সুযোগ দিবে, এ ভাই এর তো সুযোগ আর পাবো না। কারণ চীন হলো এমন একটা কান্ট্রি যেটা সেকেন্ড ওয়ারের আগে কেউই ওখানে ইনভেস্ট করতে যায় নাই, কারণ সেকালে ইনভেস্টমেন্ট এরকম চলাচল ছিল না। আবার বিপ্লবের পরে ওখানে কেউ ইনভেস্ট করে নাই, ততদিন এটা 1971 সাল হয়ে গেছে। খেয়াল করে দেখেন, মাও সেতুং রিয়েলাইজ করছে প্রবলেমটা 58 সালে, কিন্তু সমাধান ক্যাপিটাল নেওয়া কোনো তৃতীয় দেশ থেকে, এটা সে শুরুই করতে পারে নাই। এরই তর্কের ভিতরে আছে কি করে করা যায়, এটা আছে। এই জন্য পাকিস্তান ছিল তার কাছে ইম্পর্টেন্ট, যে চীন এবং আমেরিকা পরস্পর কেউ কাউকে স্বীকৃতি দেয় নাই, কাউকে রাষ্ট্র মনে করে না। ফলে এই দুজনের মাঝে আবার কমন রাষ্ট্র ছিল পাকিস্তানের ইয়াহিয়া আইয়ুব খানই ছিল আসলে মূল লোক, যে দুই রাষ্ট্রেরই আবার খুব ক্লোজ ফ্রেন্ড। ফলে পাকিস্তানের রাজধানীতে বসে চায়নারা যে চিঠিটা দিত, ওইটা পাকিস্তানের যে আমেরিকান এম্বাসি আছে ওখান থেকে চীনের এম্বাসি কুড়াই নিত। তাহলে আইয়ুব খান ছিল ওদের দুজনের মধ্যে ইনফরমাল যে কথা চালাচালি, তার একমাত্র মাধ্যম। এই জন্য তারা পাকিস্তানকে, পাকিস্তানের কাছে, পাকিস্তান চীন এবং আমেরিকা উভয়ের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। সেই হেল্প করছে তাদেরকে দুইজনায়, এই যে কথাবার্তাগুলো বলবে যে তোমাকে আমি বিনিয়োগ করার সুযোগ দিব চীনে, কিন্তু বিনিময়ে ওই যে ভেটো পাওয়ারওয়ালা সদস্যপদটা আছে না, ওইটা কিন্তু এখন আমার ফেরত দিব, বুঝছ? তাইওয়ান ফেপা করে ঘুরবে। এইটা রাজি করাতে গিয়েই 71 সালে যখন আমরা পালাইতেছিলাম ইন্ডিয়া আশ্রয়ের খোঁজে, ওই সময় কিসিঞ্জার তখন বোধ পররাষ্ট্রমন্ত্রী অনেক কিছুই, সে পাকিস্তান সফরে আসে, 3 দিনের জন্য গায়েব হয়ে যায়, সে কোথায় গেছিল জানে না, আসলে সে গেছিল মাও সেতুংয়ের সাথে দেখা করতে। চৌ এন লাই তখন প্রেসিডেন্ট, মূল কথাগুলো চৌ এন লাইয়ের সাথে দেখা হয়েছিল, মাও সেতুংয়ের সাথেও দেখা হয়েছিল। ওখানে তারা এই জিনিসটা সেটেল করে, অর্থাৎ 71 সালের এপ্রিল এটা সেটেল হয়। ওই 71 সালের জেনারেল অ্যাসেম্বলি, ইউএনের জেনারেল অ্যাসেম্বলি হয় প্রত্যেক বছরের সেপ্টেম্বর মাসে। সো 71 সালের সেপ্টেম্বর মাসে ওখানে তখন একটা ভোটাভুটি হয়। এই ভোটাভুটিতে আমেরিকানরা চুপ করে বসে থাকে, ভোটে আমরা ভোট দেবো না, কোনো দিকে ভোট দেবো না। আর প্রস্তাব তোলে রাশিয়া পোল্যান্ডকে দিয়ে, যে আসল চীন তার মানে মাও সেতুংয়ের সঙ্গে, এই ছিল প্রস্তাব। এবং এই প্রস্তাবে জেনারেল অ্যাসেম্বলিতে এই প্রস্তাব পাশ হয়ে যায়। আমেরিকানরা কোনো দিকে ভোট দেয় নাই, এই বলে সে ইজ্জত বাঁচাইছে আর কি, মানে হতে দিচ্ছে এটা আর কি, বাধা তো আর দেয় নাই। তো ফলে এটা হয়ে গেছে, ফলে চীন হয়ে গেছে অরিজিনাল ভোটে পাওয়ারওয়ালা আসল চীন। আর তাইওয়ান সেই থেকে চীনের অংশ বলে স্বীকার হয়ে গেছে। কারণ এটা তো যুক্তি, কেন হবে না, যেহেতু চীন হলো, মাওয়ের চীনটা হলো আসল তাইওয়ান, আসল চীন। তো ফলে তাইওয়ানকে তো আলাদা করে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। এইটাই সলভ হয়েছিল আসলে 71 সেপ্টেম্বরে। ফলে মাও সেতুং ইউএনএর সদস্যপদ পাওয়া এবং ভেটো পাওয়ারওয়ালা সদস্যপদ পাওয়া যায় সেই তখন থেকে। ফলে বাংলাদেশের দিকে তাকানোর অবস্থা চীনের ছিল না। এই কারণে বাংলাদেশের চীনপন্থী কমিউনিস্ট পার্টিগুলা 71-কে ফেলে দিয়ে পলাইছে চীনের স্বার্থে, বিচ্ছে করছে বলতে পারেন আপনি। নাহলে শেখ মুজিব কেন নেতা হলো? আমার 69-এর গণঅভ্যুত্থান যদি ভাসানি করে থাকে, তাহলে শেখ মুজিব নেতা হয় কেমনে? 71-এর নেতা শেখ মুজিব কেন হলো? এইটার উত্তরটা এখানে পাবেন। এনিওয়ে, সেটা সাবজেক্ট না এখন আমার, ওদিকে আমি যাব না। এবার আসেন, এবার ধাপে ধাপে এইবার, তার মানে 71 সালে পেয়ে গেল মাও সেতুং ভেটো পাওয়ারওয়ালা সদস্যপদ, শান্তি লাগলো। এইবার ক্যাপিটাল আসতে দিতে হবে। ক্যাপিটাল আসতে দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো ধাপ পেরিয়েছে। ফাইনালিটা আগে বলে দিই, ফাইনালি 78 সালের জানুয়ারির দিনই একদম ওরা পরস্পরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এবং রাষ্ট্রদূত এক্সচেঞ্জ করে। আবার বলছি, 1978 সালের 1 জানুয়ারি 1978। আর এই দিন পরস্পরকে স্বীকার করে। একই সাথে এর ডিক্লারেশনটা হয়েছিল 77 সালের ডিসেম্বরে, যা আমরা আগামী মাসের অর্থাৎ পরের বছরের প্রথম দিনে
আমরা পরস্পরকে স্বীকৃতি দেবো। এইবার এখান থেকে এবার যে রাস্তাটা খুললো, তাহলে আমেরিকান ক্যাপিটাল এখন চীনে যেতে পারবে, সেটারও একটা ধাপ আছে। চাইনিজরা করছিল কি, বহুত পুরনো দিনের বহু চাইনিজ লোক আমেরিকায় বসবাস করে, ব্যবসায়ী, অ্যাজ এ টেস্ট কেস ওই লোকগুলোকে আগে ফেরত আনতে শর্ত দিয়েছিল আমেরিকাকে, যে ঘরে ঘরে লোক হলে দেশের প্রতি ভালোবাসা থাকবে, ক্যাপিটালিজমটা ওদের হাতে তৈরি হোক, ফলে আমিও এক্সপেরিমেন্ট করতে পারবো, কি কি নিয়ম দিয়ে ওদেরকে আনতে পারবো। সেগুলো করার জন্য সে যারা দীর্ঘদিন আমেরিকায় বসবাস করে এরকম যারা চীনা ব্যবসায়ী ছিল তাদেরকে আনা হয়েছিল প্রথমে। এরপরে 2-4 দিনের ভিতরে আস্তে আস্তে জিনিসটা, এটা অনেকগুলো ধাপ আছে। প্রথম ধাপটা পার হয় 1990-এ। 1990-এ মোটামুটি সেটেলড যে এখন কি পদ্ধতিতে যাবে, পুঁজি যাবে। এই জন্য চীনের দেখবেন ডেভেলপমেন্টটা ফলো করবেন। এবার ডাবল ডিজিটের জিডিপি শুরু হচ্ছে এই জন্য 1990 থেকে 2010। এইটাই বলে চীনের 30 বছরের উন্নতি, 20 বছরের উন্নতি। এটা লাগাতার 12%, 13% পর্যন্ত জিডিপি হয়েছে। আর তার মানে 78 থেকে 90 এই সময়টা চলছে এক্সপেরিমেন্টাল, কি পদ্ধতিতে ক্যাপিটালটা আনবো, কি পদ্ধতিতে ব্যবহার করব, অনেক ব্যাপার ছিল। প্রথমে যেমন সে চেষ্টা করছে, কে টাকা চুরি করছে ওদিকে তাকানো যাবে না, কারণ কোম্পানি তো সবই সরকারি কোম্পানি। বাংলাদেশের এক টিউবলাইট আমদানিকারকের সাথে আমার ডাইরেক্ট কথা হয়েছে, সে বলতেছে আমি টিউবলাইট যে কোম্পানির কাছ থেকে কিনেছি ওটা সরকারি কোম্পানি, অনেকটা আমাদের বিসিকের আন্ডারে যে সরকারি কোম্পানি ছিল পরে ছেড়ে দিছে, ওদেরটা ওরকম, এটা ছেড়ে দেয় নাই, খালি বলছে যে তুমি প্রাইভেট কোম্পানির মতন ব্যবহার করবা, আর পুরো দায় দায়িত্ব এমডির উপরে। এমনি করছে কি, এমডিকে বিচার করা হচ্ছে যে তুমি কতগুলা বিক্রি বাড়াচ্ছ কিনা, টার্গেট দিয়ে দিচ্ছে, টার্গেট পূরণ করতে পারছো কিনা, পূরণ করার উপরে তোমার সাকসেস নির্ভর করবে। এখন এমডি যে টাকা চুরি করতেছে ওটা জেনেও ওদিকে মাথা ঘামাচ্ছে না, এই ছিল পলিসি। আমার এই ব্যবসাদার বলতেছে বাংলাদেশি যে আমি তো পুরা টিউবলাইট কেনার টাকাটা এমডির পার্সোনাল অ্যাকাউন্টে জমা দিছি, বুঝছেন। এইটা ছাপা করছে 10 সালের পরে, মোটামুটি 13 সালের মধ্যে দেং জিয়াওপিং আসছিল এটাকে ছাপা করার জন্য। ওকে, আমরা আজানের জন্য বিরতি নিচ্ছিলাম। বিরতির আগে আমি একটা কথা বলতে গিয়ে ভুলে গেছিলাম, বলেছিলাম যে কেন তাইওয়ান আলাদা হওয়ার পরে তাইওয়ান দখল করতে আর দেয় নাই আমেরিকান প্রেসিডেন্ট আর স্টালিন। তখনকার আমেরিকান প্রেসিডেন্ট ছিল, নাম বলতে ভুলে গেছিলাম, নামটা মনে পড়ছিল না, হ্যারি ট্রুম্যান। রুজওয়েল্ট প্রেসিডেন্ট ছিল 45 সালেও আগস্টে, 45 সালে সে 4র্থবারের প্রেসিডেন্ট, মাত্র 6 মাসে বেঁচে ছিল, এরপরে মারা যায়। আগস্ট 6 মাসে মারা যায়। মারা যাওয়ার পরে ভাইস প্রেসিডেন্ট হওয়ার নিয়ম অনুসারে হ্যারি ট্রুম্যান হয়ে যায় প্রেসিডেন্ট। সে 3.5 বছর থাকে, পরের বারও সে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ায় এবং জিতে আসে। অর্থাৎ হ্যারি ট্রুম্যান আমেরিকান প্রেসিডেন্ট ছিল 4 আর 3.5, 7.5 বছর। আর এইটি 52 সালে শেষ হয়, 53 সালে আইসেনহাওয়ার ক্ষমতায় আসে। ক্লিয়ার? তাহলে যে ভুলে যাওয়া প্রেসিডেন্টের নামটা হলো হ্যারি ট্রুম্যান, এবং সেই ইনফ্লুয়েন্স চাপ দিয়েছিল যে ইউএন বানাইছি আমরা, তার একটা ক্যারিসমা দেখাইতে হবে, এই কথা বললা তাইওয়ানে যাতে মাও আক্রমণ করতে না যায় এইটাতে উৎসাহ যোগাইছিল আসলে হ্যারি ট্রুম্যান আর স্টালিন, এই কারণে এটা হয়েছিল। আচ্ছা, আমরা মূল প্রসঙ্গে ফিরে চলে যাই। তাহলে যেখানে আসছিলাম আমরা, যে 78 সাল পর্যন্ত ওরা পরস্পরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়, আর এরপরে টাকা দেওয়া অর্থাৎ ঋণ নেওয়া শুরু হবে। যে তারও আগে 78 থেকে 90, এখানে বলেছি অনেকগুলো ধাপ আছে, 78 থেকে 90 প্রথম ধরনের ধাপ। এই ধাপ ছিল এক্সপেরিমেন্টাল, যে আমেরিকা থেকে বা বিদেশ থেকে ক্যাপিটাল যে আমরা নিব, কি পদ্ধতিতে নিব। ততদিনে মাও সেতুং মারা গেছে, মাও সেতুং 76 সালে মারা গেছে, মাত্র 5 বছর বেঁচে ছিল চুক্তিটার পরে। এরপরে পুরো জিনিসটাকে রান করাইছে দেং জিয়াওপিং, অর্থাৎ মাওয়ের যোগ্য উত্তরসূরি। কোন যোগ্য? যে এই যে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ক্যাপিটালিজমের নীতি ফলো করেছে, যে মাওয়ের এই নীতিটা ফলো যে করেছে সেই হলো দেং জিয়াওপিং। সেটি আমার দেশের চাইনিজ কমিউনিস্ট পার্টিগুলোর কাছে এ হলো ভিলেন, কারণ সে ক্যাপিটালিজম করছে। খালি এটা জানে না যে এই ভিলেনই আসলে
অরিজিনাল মাসুতুন যোগ্য প্রতিনিধি। তাই এইটারই কন্টিনিউয়াস যতগুলো এরপরে প্রেসিডেন্ট হচ্ছে আপ টু সি জিনপিং, এখন এরা সবাই দেং জিয়াওপিং এর অনুসারী বা এটি পার্টি লাইন। এখন এই ব্যাপারে কেউ কোনো যেন সন্দেহ না রাখে। ওকে, এখন আমি ফিরে যাই। তাহলে ৭৮ থেকে ৯০ পর্যন্ত কি হয়েছে? এর প্রথম ধাপটা ছিল আসলে বহু পুরনো দিন থেকে যারা আমেরিকায় চলে গেছে চাইনিজ লোক গিয়ে ব্যবসা করে, ওদেরকে প্রলোভন দিয়ে বুঝায় শোনায় চাইনিজরা প্রথম তাদেরকে ফেরত আনছিল, সো দ্যাট ওদের মাধ্যমে ক্যাপিটালটা আসলে পরে এক্সপেরিমেন্ট করতে হবে, আর কি কি আইনের ভিত্তিতে আনতে হবে সেগুলো প্রত্যেক বছর একটা করে সংশোধনী করা যাবে, কয়েকটা থিতু জায়গায় পৌঁছাতে হবে, এরপরে ব্যাপক হারে ক্যাপিটাল আনবো। এই এক্সপেরিমেন্টের জন্য ওরা প্রথমে চাইনিজদেরকে আনছিল, মানে আমেরিকা থেকে যারা আমেরিকান সিটিজেন কিন্তু চাইনিজ অরিজিন, এদেরকে প্রথমে নিয়ে আসছিল, তারপরে ধাপে ধাপে হয়। আর বলেছে যে পরের 20 বছর 1990 থেকে 2010 এইটা ছিল চাইনিজ উত্থানের মানে আকাশ পাতাল উত্থান। কেমন উত্থান এটা মাপা হয়, বলা হয় যে এইটা এই সময়টা ডাবল ডিজিটের জিডিপি 13% পর্যন্ত জিডিপি হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশে 5% হয়, তাতে আমরা কাপা কাপা লাগাই দিতে পারি। আর ওয়েস্টের সব যে যত বড় উঁচা দেশ, বড় লোক দেশ, তাদের জিডিপি তত কম। 1% হলে মনে করেন অনেক হয়েছে, কম তো হয় নাই। কম হওয়া মানে তো পুঁজি খরচ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য ওয়েস্টের কাছে, ইউরোপের যে কোনো দেশের কাছে 1 থেকে 2% যদি জিডিপি হয় মনে করে খুবই ভালো জিডিপি হয়েছে, উন্নতি হয়েছে। আর আমাদের মতো দেশে যত গরিব দেশ হবে মিনিমাম 5% যদি না হয় ওরা কিচ্ছু হয় না। সেখানে চীনের এই রাইজিংটা দেখেন আপনি, এই 90 থেকে 2010 এই ছিল ইম্পর্টেন্ট। মাঝে 90 সালে আরেকটা প্রবলেম হতে গেছিল, পার্টি সেক্রেটারি সিম্পাথারাইজ হয়ে গেছিল আমেরিকান প্রভাবিত, মানে চীনের ইয়াং জেনারেশনকেও ইউরোপের মধ্যে ফ্রি জেনারেশন করবে কি, এই ছিল তর্ক। দেং জিয়াওপিং পরিষ্কার করে বলে দিয়েছিল নো আরসি, এটা ইকোনমিক রেভলিউশন, ইকোনমিক ক্যাপিটালিজম, এর ভিতরে কোনো কালচারাল সুযোগ আমরা দিব না, তা নাহলে দিলে পরে কমিউনিস্ট পার্টির হাতে খবর থাকবে না। যেই প্রবলেমটা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের, সোভিয়েত ইউনিয়ন কেন ফেল করলো এর পিছনে এটাই, আগে উদারতা করতে গেছে, পরে রাষ্ট্রের উপরে আক্রমণ, কন্ট্রোল নেই কমিউনিস্ট পার্টি। তো সোভিয়েত ইউনিয়নের ইয়েটা ফেল করার পিছনে এটা বড় কারণ, যেটা চীনের বেলায় হয় নাই। অথচ চীন এক্সপেরিমেন্ট আগে করছে, সোভিয়েত ইউনিয়নের আগে। সোভিয়েত ইউনিয়ন ফল করছে 91 ডিসেম্বরে, আর চীনের এই ঝগড়াটা হচ্ছে 90 সালের দিকে। পার্টি সেক্রেটারি ছাত্রদের পক্ষে চলে গেছে, সেক্রেটারিকে উঠা বাড়াই দিচ্ছে পার্টি, কিছু করার নেই। কারণ এখন স্পষ্ট করে বলা যায় ওই রকম শক্ত অবস্থান না নিলে আজকে চীন এই জায়গায় আসতে পারতো না। আপনি এটা দিয়ে বলতে পারেন যে ইয়েতে ব্যক্তি স্বাধীনতার দিক থেকে চীন আগায় না, ইয়েস আগায় নাই, এই প্রবলেমটা আছে, এই পলিটিক্যাল প্রবলেমটা আছে। কিন্তু আপনার যদি ইকোনমিক নেতৃত্বটা যদি এই জায়গায় যে জায়গায় আসছে এটা যদি না আসতো তাহলে তো আপনি তাকে গণায় ধরতো না। ওটাও যদি চিন্তা করেন, যেমন চীনের লোক তো অ্যাটলিস্ট ওয়েল টু ডু। এখন আপনাদেরকে আমি একটা ভিডিও দেখতে বলেছি, একটা মেয়ে 30 বছর বয়স থেকে তার প্রত্যেক বছর আল জাজিরা একটা সাংবাদিক গিয়ে ওই বছর যায়, গিয়ে দেখে এক বছর মেয়েটা কতটুকু বাড়ছে, কি কি হয়েছে। এরকম দেখতে দেখতে 23 বছর বয়সে যখন সে ইউনিভার্সিটি পাশ হয়ে বেরোয়, প্রায় ততদিন পর্যন্ত পুরো বছরের একটা করে নিয়ে এটা সাম আপ করে এটা একটা ভিডিও বানিয়েছে। এই ভিডিওতে দেখাচ্ছে যখন শুরু হয়েছে তখন তার বাবা মা দুজনাই ড্রাইভার, সরকারি অফিসের ট্রাক চালায়, আর দুজন শেষ করতেছে ওই মেয়েটাকে ইউনিভার্সিটি ভর্তি করছে, তার মাসের বেতনই হলো $3000। শুরুতে তারা ছিল 5 প্রজন্ম এক ফ্যামিলিতে, আর শেষে দেখাচ্ছে তার বাবা মারা একদম আরবান শহরে চলে আসছে, তারা এই পরিমাণ টাকা আয় করতে পারে যে মেয়েকে এখন $3000 বেতন দিয়া ইউনিভার্সিটিতে পড়াইতে পারে। এগুলো হচ্ছে মাপক আর কি, চীনের ডেভেলপমেন্টে কি হয়েছে আসলে এটা বোঝার জন্য। আমি যে কারণে বলি, আপনি বাংলাদেশি ইকোনমি যদি বুঝতে চান, বেস্ট হলো যে ছেলেটা, বাচ্চা ছেলেটা ঢাকায় এসেছে কেবলমাত্র বাবার হাত ধরে, শুরু করে কি দিয়া, ওই টেম্পোর হেল্পার, পিছনে দাঁড়া দাঁড়া ঝুলে প্যাসেঞ্জার ডাকে, আর শুরু হয় এই দেখেন এই লোকটাই যখন বড় হয় 20 থেকে 25 বছরের মধ্যে, এই লোকটা হচ্ছে ঢাকার 6 নম্বর বাস চালায়।
ড্রাইভার হয়ে গেছে। আর এই ড্রাইভারের মেয়ে এখন কলেজে পড়ে। এইটা হচ্ছে ডেভেলপমেন্ট। আপনাদেরকে চাক্ষুষ প্রমাণ দিয়ে দিই আমি। এই যে একটা ছাত্রদের মুভমেন্ট হয়েছিল নিয়ে, পরিবহন নিয়ে, মনে আছে নিশ্চয়ই আপনাদের। ওখানে মারা যায় একটা ছেলে একটা মেয়ে। ওই মেয়েটার বাপ ছিল ঢাকা 6 নম্বরের বাস চালক। তার মানে ডেফিনেটলি 25 বছর আগে এই লোকটা ঢাকা ঢুকছিল একটা হেল্পার হওয়ার জন্য। তাহলে এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট, মাপবেন এগুলা দিয়া। ওই সংখ্যা দিয়ে শুধু মাপলে হবে না, ওদের ডেভেলপমেন্ট দিয়ে বুঝবেন যে যখন একটা ওই গাবতলিতে একটা এই ছেলেগুলাকে, এই যে বাচ্চা ছেলেগুলাকে হেল্পারে বসে আছে, এর ছেলে যখন ইউনিভার্সিটিতে গেছে মনে করেন, একটা হায়ার স্টাডি যেতে পারছে কিনা, এটা দিয়ে বুঝবেন যে আসলে কোনো ডেভেলপমেন্ট হয়েছে কিনা। এনিওয়ে, আমার মূল কথা ফিরে আসি। তাহলে এই 90-এর পরে এই জায়গাটায় ডাবল ডিজিট এখন হয়ে গেল। এইবার আমেরিকার বিপদ নেমে আসলো 2007-এর শেষে, 2008-এর শুরুতে। তখনও চীনের ডাবল ডিজিট চলতেছে। এই 10-এর পরে আর পারলো না। 10-এর পরে সে যেহেতু ওয়েস্টের সঙ্গে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ফলে ওয়েস্টের ইকোনমি ফেল করাটা তাকে এফেক্ট করা শুরু করলো। কিন্তু স্টিল 13 সালে সে দেখেন আবার এইবার উল্টা, সে উল্টা রিইনভেস্ট করবে এখন। সবচেয়ে বড় ক্যাপিটাল অ্যাকুমুলেশনের দেশ হয়ে গেছে চীন, আমেরিকাকেও ছাড়ায়। এই জন্য আমাদের মতন দেশ এখন দেখেন চীনের কাছ থেকে ছাড়া আর কারোর কাছ থেকে কম সুদের ঋণ আপনি পাবেন না। চীন নিজেই একটা এডিবি বানাইছে, যেটার নাম AIIB, এই যেগুলো হচ্ছে সাইন। সে যে একটা রাইজিং ইকোনমিক কান্ট্রি হয়ে গেছে, আমেরিকা ফেল করতেছে আর সে রাইজ করতেছে। AIB ব্যাংক বানানোটা তাই, এটা হচ্ছে তার চিহ্ন। তার চিহ্নগুলো দেখেন আপনি, যে চীন রাইজ করতেছে কোন জায়গায় চলে। তার মানে কমিউনিস্ট দেশ যে ক্যাপিটাল ধার নিচ্ছে আমেরিকার কাছ থেকে, সেই আমেরিকাকে ছাড়াই চলে যাচ্ছে, এটা পসিবল। তাহলে আগে যেভাবে ভাবা হয়েছিল স্ট্যালিনের যে ক্যাপিটাল সমাজতন্ত্র, দ্যাট ডিড নট ওয়ার্ক। এই জন্য সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পরে এটা কত দিকে ছত্তা খান হয়ে গেছে, এর কোনো টেস্ট নাই। তাহলে চীন সবচেয়ে অ্যাডভান্স, এটা যে কাজ করবে না সেটা বুঝতে পারছে মাও জেদুং 58 সালে। পরিণতিটা কোথায় নিয়ে যাচ্ছে দেখেন আপনি। 13 সালের পরে সে বেল্ট রোড ইনিশিয়েটিভ বলে শুরু করে দিচ্ছে। এবার সারা দুনিয়ার স্ট্রাকচার, যেটাকে আমরা বলি যে অবকাঠামো পরিবর্তনে আপনি খেয়াল করেন, আপনার ইয়েতে ওশন গোয়িং যে শিপ আছে তার প্যারালাল সে রেল লাইন বানা ফেলেছে, এবং এমন ধরনের রেল ওগুলা, এত ক্ষমতাওয়ালা ইঞ্জিন, 15 দিন লাগে, ওটার চেয়ে কম দিন লাগে ইয়ে থেকে আপনার চীন থেকে লন্ডনে যাচ্ছে 15 দিনে এক ট্রেন মালামাল নিয়ে। যে এত সহজে এত কম খরচে জাহাজে নিয়ে যাওয়া যায় না। এটি তো তার বেল্ট রোডের ইনিশিয়েটিভ। এটা তাও তো মাঝখানে এসে কোভিড এসে অনেক কিছুই লুজ করে দিয়েছিল, কিন্তু এগুলো সামলানো তার জন্য কোনো ব্যাপার ছিল না, সে ইজি সামলে নিয়েছে। এই যে এখন সে এরকম রাইজ করছে দেখে, যেটা ছিল আমেরিকানদের 45-এর সময়কার উত্থান, একমাত্র দেশ ছিল যে সবাইকে ঋণ দিতে পারে, এই জায়গাটা দখল করেছে চাইনিজরা। এর ফাঁকে অনেক কথা আছে, যেমন একটা কথা আছে, আমার সাথে একটা, আমার গভীর সৌভাগ্য, একটা খোদ তোহার একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি এক্সাক্ট 85 সালে। সেখানে উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আমাকে, না গোপনীয় কথা না, কিন্তু কোথাও এইভাবে বলা হয়নি বোধহয়। আমার একটা লেখা আছে, সেখানে লেখার ভিতরে একটা উল্লেখ আছে। এইটার আবার একটা রেকর্ড ছিল, কিন্তু সেই রেকর্ড ছিল আহমেদ মুসার নামে যে লোকটা ছিল তার কাছে, চলে গেছিল আমেরিকা, কিন্তু ওখানে মারা যায়, ফলে ও আর ওটা রিকল করতে পারে নাই। তার কাছে কোথাও রয়ে গেছে নিশ্চয়ই লেখাটা, সেকালের ছোট টেপ রেকর্ডারের মধ্যে ছিল এটা। কিন্তু আমার স্মৃতিতে যা আছে তাই, ওটার আর লিখিত না, রেকর্ডের যে ভাষা, রেকর্ডারও ছিল আমাদের সাথে। ওনার বাসায় গিয়ে নিয়েছিলাম, ওনার যোগীনগরের বাসা, যেটা পুরান ঢাকার যোগীনগরের বাসায় বসে ইন্টারভিউটা নিয়েছিলাম। সেখানে উনি অনেক কথা বলেছিলেন আমাকে। আমি সেগুলো আরেকদিন আরেকটা সেশনে হয়তো বলবো আর কি। তাহলে জিনিসটা দাঁড়ালো কি, এবার সামাপ করি। তাহলে চীনের যেটাকে সাংস্কৃতিক বলা হচ্ছে, এটা হচ্ছে ছুপা নাম। অরিজিনাল নামটা হচ্ছে পার্টি যখন ক্যাপিটালিজম করার সিদ্ধান্ত নিয়েছে, আর এইটা করতে গিয়ে সে কায়দা করছে পররাষ্ট্রনীতিতে। সে এই যে 58 সাল থেকে 49 সাল থেকে 71 সাল পর্যন্ত
চীনের যে সদস্যবাদ নাই এটা বোধহয় 100 ভাগ লোকই জানে না। চীনের যে জাতিসংঘের সদস্যপদ ছিল না এটা কেউ জানে না। তাইওয়ানের মতন একটা দ্বীপ রাষ্ট্র, সেটাই ছিল ভেটো পাওয়ার ক্ষমতা। আর এখন তাইওয়ানের কোনো সদস্যপদই নাই ইউএনের, অফিসিয়ালি সে চীনের অংশ। এবং চীন যে কোনো দেশের সাথে যখন কূটনৈতিক সম্পর্ক করে তখন ওখানে একটা শর্ত লেখা থাকে যে তাইওয়ান চীনের অংশ, এটা আপনি স্বীকার করছেন। যদি না করেন তাহলে আপনার সাথে আমার বিনিময়, রাষ্ট্রদূত বিনিময় হবে না, এটা লেখা থাকে। এটা আমেরিকার সাথে লেখা আছে। এই জন্য যতবার এটা ভাঙে ততবার চীন স্মরণ করে দেয়, হুমকি দেয়, যদি আপনি এটা করেন, ভায়োলেট করেন, তাহলে আপনার সাথে আমি এবার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেব। আবার এটা শোনা না না ভুলে গেছে, যা হয়েছে হয়েছে, আবার আগেরটাই আছে, সবাইকে আবার আগেরটাতে ফিরে যেতে। ইভেন বাংলাদেশে এই যে আমির খসরু, এই হাঁদা হাঁদা বোকাটা এই কাণ্ড করছিল একবার। চীন যেটা অ্যালাউ করে আপনার তাইওয়ানকে অ্যাজ এ বিজনেস হাউস হিসেবে দেখে। চীনের সাথে কিন্তু তাইওয়ানের বিজনেস সম্পর্ক খুবই ভালো। এই জন্য বাংলাদেশে গিয়ে তাইওয়ান একটা বিজনেস হাউস খুলবে, তার একটা অফিস খুলবে, কোনো চীনের আপত্তি নেই। কিন্তু আপনি যখনই বলবেন আমরা স্বাধীন রাষ্ট্র, আমি রাষ্ট্রদূত পাঠাবো, নো, এইবার তাহলে বাংলাদেশকে একদম গলা কাটতে ছেটে ফেলা দিবে চায়নারা। কিন্তু রাখেন বিজনেস, একটা অফিস করে রাখেন, কিচ্ছু বলবে না, বিজনেস লিয়াজো অফিস টাইপের। এই হ্যাঁ গাদা তো ওকে স্বীকৃতি দেওয়ার অবস্থায় নিয়ে গেছিল বিএনপি গভর্নমেন্টের আমলে, এই 2001 থেকে 2006 আমলে। ইভেন চীন হুমকি দিচ্ছিল যে আমাদের ছেড়ে চলে যাবে, বাংলাদেশ ছেড়ে চলে যাবে, স্বীকৃতি দেবে না। এটা বহু কষ্টে সেটা রক্ষা করা গেছিল। এবং তার সঙ্গে আরো 2-4 জন ছিল, সবার নাম বলতেছি না, এগুলোর নাম প্রকাশ পেলে তারা লজ্জায় মাথা কাটা দেবে। আজকাল তো তারা বিশাল বড় বড় নেতা, এরকম গাদামো তারা করছিল। মানে কাকে লড়তে কাকে লেড়েছ কোনো খবর নাই আর কি। এনিওয়ে, তাহলে এই হচ্ছে সাম আপটা। তার মানে এই ডাবল জিটিটা হওয়ার পর এই সময়টা ছিল চীনের জন্য সবচেয়ে ক্রুশিয়াল। আর এর আগে 78 থেকে 90, বেশি না, এটা 10 আর 12 বছর আর কি, এই 12 বছরের এক্সপেরিমেন্টটা তার কাজে লাগছে। সেখানে কারণে সে পুরো। আর ওই যে বলছিলাম যে তার ওই যে বলছিলাম টিউবলাইট বিক্রি করতেছে, আগের তো সরকারি কোম্পানি, সে কোনো খেয়াল করে নাই। কোম্পানির যে এমডি তাকে দায়িত্ব দিচ্ছে, এই টার্গেট দিচ্ছে তোমাকে, এই টার্গেট পূরণ করলে আছো তুমি। কিন্তু তুমি যে চুরি করে টাকা যে নিজের অ্যাকাউন্টে ঢুকাইছো, দেখেও দেখে নাই, উপেক্ষা করে গেছে। এই শি জিনপিং আমলে 10 থেকে 13 সালে একটা শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এই শুদ্ধি অভিযান সবচেয়ে বড় যে লোকটা কাটা পড়ছে সে হলো পিকিং পার্টির পিকিং শাখার, মানে রাজধানীর শাখার যে সেক্রেটারি ছিল, সবার আগে ফাঁসি হয়েছে। এটা সবচেয়ে বড় চোর ছিল এটা। এরকম যতগুলা চোর ছিল সবগুলাকে ধরে ধরে ফাঁসিয়ে দিয়েছে। এটা হচ্ছে তার কায়দা। আচ্ছা, যেমন দেখেন জ্বালানি অত দ্রুত কোথায় পাবে? দ্রুত আমাদের পরিবেশবাদীরা দাওয়া করে আসতেছে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে হবে। চায়না শুরুই করছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এত প্ল্যান করে করছে, এই ঠিক 2010 সাল থেকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সব বন্ধ করে দিচ্ছে, পুরো প্ল্যান করা একদম। এমনকি ওই সময় সাধারণ মানুষ যে অভিযোগ করতেছে ওদের পাড়াতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়াতে ছাই পরে ঘর শহরে থাকা যায় না। আর একটা নিয়ম করছে, তোমরা এখন সরাসরি চলে যাও, পার্টির কাছে এসে অভিযোগ করার দরকার নেই, কোর্ট এখন থেকে এই অভিযোগ, পরিবেশের অভিযোগ শুনবে। সো কোর্টে গেছে, নালিশ করছে, কোর্ট যা রায় দিছে ওই কোম্পানি বন্ধ। এইভাবে মানে ইচ্ছে করে চোখ বন্ধ করে রাখছে যে চুরি আমরা দেখি নাই। আর ঠিক যখন টাইম হয়েছে, টার্গেট পূরণ হয়েছে, এখন দাঁড়ায় গেছে ফুটিং এর উপরে, এইবার বলছে এইবার ধরে নিয়ে আসে সবগুলারে। এটা যদি শক্ত কনসপিরেসি না থাকতো পারতো। এই যে এখনো দেখেন একটা চীনের সাথে আমেরিকানদের তুলনা করেন, আমেরিকানদের যে যত বড় বিলিয়নিয়ার তার প্রভাব আমেরিকান ইলেকশনে তত বেশি, পলিটিক্সে প্রেসিডেন্টের উপরে তার ক্ষমতা তত বেশি। চায়নাতে যান উল্টা, যতই মাতবর হন, পার্টি যদি বলে তোমাকে এখন লস দিয়ে ব্যবসাটা করতে হবে, করবে, কারণ এটা যদি না করে ওর রাষ্ট্রের কোনো সহায়তা পাবে না। বাংলাদেশে আসছে, সরকারের সাথে কথা বলে ব্যবসার ব্যবস্থা বাইর করছে,
আমাদের কোম্পানি আসবে, ওদেরকে কাজ দিয়েন। আমরা সুনির্দিষ্ট কোম্পানির নাম বলবো না, আমাদের 5টা কোম্পানি বলবো, ওদের যাকে যাকে খুশি তাকে দেন। তো এই যে সুবিধাটা পাচ্ছে, এই জন্য তো সে পার্টির অনুগত। তাহলে পুরো রিভার্স না একটা, দুটোই তো ক্যাপিটালিজমে চলতেছে। কিন্তু বেলায়, চীনের বেলায় ওরা এইবার যে যত বড় কুতুব হোক না কেন, পার্টির অধীনে তাকে থাকতেই হবে। জ্যাকমার মতন লোক তাকে অপহরণ করে ফিরে দিছে। এই যে আলিবাবা, না আরো খারাপ কাজ করছে, বহুত খারাপ কাজ আছে। একটা জীবন্ত সিটিং পররাষ্ট্রমন্ত্রী, সিটিং প্রতিরক্ষা মন্ত্রী গায়ে গুম করে রেখে দিচ্ছে। এগুলো খারাপ, ডেফিনেটলি খারাপ। কিন্তু পার্টির যে মুডটা, যে এখনো যে এই ক্ষমতাটা রাখে সে, এটা ইম্পর্টেন্ট। প্লাস যারা একটা রেটের উপরে প্রফিট করে তাদের উপর একটা আলাদা ট্যাক্স ধরছে। এই মুরত চায়নার সরকারের আছে, আমেরিকানরা পারবে না? না ইউনিফর্ম করো, ওদের রাইট আছে। না না ইউনিফর্ম ট্যাক্স না দিলে তো হবে না। মেলা আপনার লিবারালিজমের নামে মেলা আর্গুমেন্ট দিবেন আপনি। চীনে যান, মানে আর্গুমেন্ট করার সময় নেই, করবেন তো উঠাই নিয়ে যাবে আপনাকে। খারাপ মন্দ দুইটি আছে, কিন্তু মূল কথা হলো যে পার্টির হাতে যদি ক্ষমতা থাকে, পার্টি যদি ওভাররুল করতে পারে বিজনেসম্যানদের উপরে, এর সুবিধা আছে কিছু। আমি এভাবে বলবো কথাটা, এর সুবিধা আছে কিছু, অসুবিধাও আছে। ঠিক আছে, তাহলে এই বলে শেষ করলাম আজকে একটা। থ্যাংক ইউ।